করতে করতে হঠাৎ দেখা যায় গ্যাস শেষ হয়ে গেছে। আর চিন্তা করতে হবে না, এরকম একটি চামচ যদি হাতের কাছে থাকে, গ্যাস শেষ হলেও খুব সহজেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আপনারা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করেন, দেখবেন আপনাদের প্রত্যেক দিনের কাজটা কিছুটা হলেও সহজ হবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই। যে চিনিটা খাই, অনেক সময় দেখা যায় বন্ধুরা চিনির মধ্যে না ভেজা ভাব চলে আসে। এই দেখুন, এরকমভাবে চিনিটা দেখা যায় হাত দিয়ে লেগে যাচ্ছে, চামচ দিয়ে তুললে চামচের মধ্যেও চিনি এইভাবে লেগে যাচ্ছে। আর চিনি এমন একটা জিনিস, কোনো কারণে চিনির মধ্যে ভেজা ভাব চলে আসলে দেখা যায় সেই চিনিটা খুব তাড়াতাড়ি গলতে শুরু করে, এমনকি নষ্ট হয়ে যায়, বাজে দুর্গন্ধও হয়ে যায়। তা চিনির মধ্যে যদি কোনো কারণে ভেজা ভাব আসে, কিভাবে শুকনো করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মুড়ি। চিনির মধ্যে এইভাবে আমরা মুড়িটা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে এইভাবে রেখে দেব। 10-15 মিনিট পর দেখবেন আপনাদের যে চিনিটা একদম ভেজা ভেজা ভাব চলে এসেছিল, দেখুন সেই চিনিটাই একেবারে শুকনো হয়ে যাবে। এবার আমরা কি করব, মুড়িটাকে কিভাবে আলাদা করব। এইভাবে আপনারা একটুখানি ঝাঁকি দিন, দেখবেন মুড়িটা খুব সহজেই আপনারা চিনির থেকে আলাদা করে নিতে পারছেন। দেখুন পুরোটা মুড়ি আলাদা করে নিয়েছি, আর যে চিনিটা ভেজা ভাব চলে এসেছিলো কতটা সুন্দর। এবার যদি আমরা এই চিনিটাকে কৌটোয় ভরে রেখে দিই, চিনিটা আর কিন্তু গলবে না, ভালো লাগে। মাছ কিংবা মাংস ধোয়ার পর আমাদের হাত থেকে আষ্টে গন্ধ বের হয়। সব সময় যদি আমরা সাবান দিয়ে হাত ধুই, সবজি কাটার পর, মাছ ধোয়ার পর, বাসন মাজার পর, হাত আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাই আষ্টে গন্ধও চলে যাবে, হাতও আমাদের নরম কোমল থাকবে। এর জন্য কি করতে হবে, সাবানের ব্যবহার করা যাবে না। চা খাওয়ার পর যে চা পাতাটাকে আমরা ফেলে দিই, সেই চা পাতাটাকে আপনারা ভুল করেও ফেলবেন না। মাছ মাংস ধোয়ার পর, বাসন মাজার পর আপনারা এইভাবে চা পাতা নিয়ে নিন। চা পাতাটাকে নিয়ে ভালো করে এইভাবে হাতটাকে ডলে নিন। এতে দেখবেন আপনাদের হাতটা থেকে মাছ মাংসর গন্ধ, বাসনের আষ্টে গন্ধও চলে যাবে, এমনকি হাত আপনাদের নরম কোমল থাকবে। এবার দেখুন আমি নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হাত এখানে আমার পরিষ্কার হলো, সেই সঙ্গে হাত নরম কোমলও রয়েছে, আষ্টে দুর্গন্ধও চলে গেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। পেঁপে আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু আমরা যখন পেঁপে জাতীয় সবজি কাটি, অনেক সময় দেখা যায় পেঁপে জাতীয় সবজি কাটতে গেলে আমাদের হাতের মধ্যে এই যে পেঁপে কাটার সঙ্গে সঙ্গেই দেখবেন পেঁপের রসটা বের হতে শুরু করে, যার কারণে আমাদের হাত অনেক সময় দেখা যায় চুলকায়, হাতের মধ্যে র্যাশ ওঠে, এমনকি হাত অনেক সময় স্লিপ কেটেও যায়। এই দেখুন এই যে কষ্টটা, এর কারণে কিন্তু অনেকেরই চুলকানি হতে থাকে, এমনকি হাত স্লিপ কেটে যায়। তাই যখনই আপনারা পেঁপে জাতীয় সবজি কাটবেন, সবার প্রথমে কি করবেন, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন। জলের মধ্যে আপনারা পেঁপে কাটার পর এইভাবে পেঁপেগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ডুবিয়ে রাখুন। এতে কি হবে, পেঁপের ওপরে যে মানে কষটা আছে বা রস, সেটা কিন্তু জলে বের হয়ে যাবে। তারপর আপনারা যদি পেঁপে কাটেন, তাহলে কিন্তু আপনাদের হাত চুলকাবে না। দেখুন আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম, যত রস মানে পেঁপের যে কষটা ছিল সেটা বের হয়ে গেছে। এখন আমরা পেঁপে কাটলে আমাদের আর হাত কিন্তু চুলকাবে না, কারণ রস বের হয়ে গেছে, হাতে স্লিপ কাটবে না, কাটতেও আমাদের যাদের বাড়িতেই বাচ্চা আছে, অনেক সময় দেখা যায় বাচ্চাদের সাদা জামা কাপড় হোক বা নর্মাল যে কোনো জামা কাপড়ে বাচ্চারা এইভাবে পেনের দাগ লাগিয়ে ফেলে। আর এই যে পেনের কালির দাগ বা রং পেন্সিলের দাগ, এটা কিন্তু সহজে উঠতে চায় না, দেখতেও ভীষণ বাজে লাগে এই দাগগুলো। আর এটা এই পেনের কালির দাগ পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগে, দেখা যায় অনেক কিছু ব্যবহারও করতে লাগে। তাই কোনো রকম ঘষাঘষি করতে লাগবে না, সেকেন্ডের মধ্যেই পেনের কালির দাগ উঠে পরিষ্কার হয়ে যাবে। কিভাবে তুলবো চলুন দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই ডেটল থাকে, সাদা জামা কাপড় হোক বা যে কোনো জামা কাপড়, যেখান থেকে আপনারা পেনের কালির দাগটা তুলতে চান, সেই জায়গায় সামান্য পরিমাণে একটু ডেটল হোক বা স্যাভলন, যে কোনো কিছুই একটু নিয়ে নেবেন। এইভাবে যেখানে পেনের কালির দাগ লেগেছে এইভাবে ডেটলটা দিয়ে দিন। ডেটল বা স্যাভলন
এইভাবে দিয়ে কিছু সময় আঙুল দিয়ে এইভাবে ঘষবেন। কোনো রকম ব্রাশ, ডিটারজেন্ট পাউডার কিচ্ছু লাগবে না। এইভাবে আঙুল দিয়ে কিছু সময় ঘষলেই দেখবেন পেনের কালির দাগ কত সহজেই উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি এবার জল দিয়ে আপনাদের ধুয়েও দেখাবো যে দাগটা কতটা সুন্দর এখানে আমাদের পরিষ্কার হয়ে গেল। এই দেখুন, কোনো রকম পেনের কালির দাগ কিন্তু নেই। ভালো লাগলে টিপসটি ট্রাই করবেন, যে কোনো কালারের জামা কাপড়ের থেকে তুলে ফেলতে পারবেন। রান্না করার আগেই আপনারা কি করবেন, কড়াইয়ের মধ্যে কখনো নিচের দিকে নুন দিয়ে দেখেছেন? এতে আপনাদের দেখবেন বাসন মাজার রোজ রোজ ঝামেলা থেকে সহজেই মুক্তি পাবেন। সামান্য পরিমাণ নুন দিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভেজা হাতে নুনটাকে কড়াইয়ের গায়ে খুব ভালো করে দেখুন এইভাবে লাগিয়ে নিই। কড়াইটায় দেখুন আমি নুন লাগিয়ে নিয়েছি। সেই কড়াইটায় এবার আমি আপনাদের রান্না করেও দেখাবো। কোনো রকম কড়াইটা পুড়বে না, সে আপনারা লুচি, পুরি, তেলে ভাজা যাই ভাজুন না কেন, একদম কড়াইটা এরকম পরিষ্কারই থাকবে। চলুন আমি রান্না করে দেখাই। এই দেখুন কড়াইটার মধ্যে আমি তরকারিও রান্না করে নিয়েছি। এই দেখুন নুন এখনও কিন্তু লেগে রয়েছে। আর এখানে আমি তরকারি রান্না করে দেখালাম, আপনারা ভাজা বা কোনো কিছুই রান্না করুন, কড়াই কিন্তু পুড়বে না। কড়াইটা আমি আপনাদের ধুয়েও দেখাবো। তরকারিটা আমার নামানো হয়ে গেছে। এই দেখুন উল্টো সাইডটা দেখতে পাচ্ছেন, নুনটা লাগিয়ে নিয়েছিলাম। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। কড়াইটা এখনও আমার গরম রয়েছে, কিন্তু যেরকম পরিষ্কার ছিল দেখুন সেরকমই কিন্তু পরিষ্কার কড়াইটা রয়েছে। তাই কোনো কিছু ভাজাভাজি করতে হলে আপনারা এইভাবে নুন মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের কড়াই আর কখনোই কিন্তু পুড়বে না। আপনার দাঁতেও কি আমার মতো এরকম পাথর জমে গেছে, দাঁত হলদে হয়ে গেছে, এমনকি ব্রাশ দিয়ে দাঁত মাজতে গেলে রক্ত বের হয়, ভীষণ বাজে হয়ে গেছে দাঁত, লোকের সামনে হাসা যায় না, কোনো কিছু খেতে গেলে মাড়িতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে, এমনকি মাড়ি ফুলে ইনফেকশান হয়ে যায়, আপনাদের দাঁত যদি হলুদ হয়ে যায়, পাথর জমে যায়, সেই দাঁতকেও আপনারা সাদা ধবধবে করে নিতে পারবেন বন্ধুরা। ঘরোয়া এমন একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি পরপর আপনারা 2 দিন অ্যাপ্লাই করেন, সাদা মুক্তোর মতো হয়ে যাবে আপনাদের দাঁত। দাঁতের পাথর দূর হবে, দাঁতের হলুদ দাগ ছোপ দূর হবে। তাহলে চলুন ঘরোয়া রেমেডিটি আমরা দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা গরমকালে যে জিনিসটা খেয়ে থাকি সেটা হলো বন্ধুরা আম। এখন আপনারা দাঁতের কালো দাগ ছোপ খুব সহজেই দূর করতে পারেন। দাঁতের যদি পাথর থাকে, সেই পাথর, দাঁত হলুদ হয়ে গেছে, দাঁতের গোড়া যন্ত্রণা করছে, দাঁতের মাড়ি, এমনকি দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, সব সমস্যার সমাধান করে নিতে পারবেন একটি কাঁচা আমের মাধ্যমে। কিভাবে কাঁচা আম ব্যবহার করলে আমাদের মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বের হয়, সেই সমস্যা দূর হবে। এমনকি আমের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি, ভিটামিন এ, যেটা আমাদের দাঁতকে মজবুত করতে সাহায্য করবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমাদের দাঁত যে হলদে হয়ে যায়, কালো হয়ে যায়, সবার সামনে হাসতে গেলে অনেক সময় আমরা লজ্জায় পড়ি, সেই সমস্যাটা দূর হয়ে যাবে। এখানে সবার প্রথমে তো দেখুন আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। তারপর যে জিনিসটা আমরা অবশ্যই নেব সেটা হলো বন্ধুরা লবঙ্গ। লবঙ্গ দাঁতের জন্য কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। যাদের দাঁত দিয়ে রক্ত বের হয়, পাইরিয়ার মতো সমস্যা, দাঁত একেবারে কালো হয়ে গেছে, পাথর জমে গেছে, সেই কালো দাঁতকে সাদা ধবধবে মুক্তোর মতো করে দিতে সাহায্য করবে। দাঁতে ইনফেকশান দূর করতে সাহায্য করে কিন্তু লবঙ্গ। দেখুন এখানে আমি বেশ কিছুটা পরিমাণ লবঙ্গ নিয়ে নিয়েছি। কিভাবে আমরা ব্যবহার করব, সবার প্রথমে লবঙ্গগুলোকে আমাদের খুব ভালো করে একটু থেতো করে নিতে হবে। লবঙ্গের মধ্যে থাকা উপকারী গুণ আমাদের দাঁতকে তো সাদা ধবধবে করবেই, দাঁতের ইনফেকশানও দূর করবে। এখানে কিন্তু দেখুন আমি লবঙ্গটাকে খুব ভালো করে যতটা সম্ভব গুঁড়ো করা যায় ততটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে এই যে লবঙ্গটাকে, যেটা আমরা গুঁড়ো করে নিলাম, সেই গুঁড়ো করে নেওয়া লবঙ্গটাকে আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমাদের কিছু জিনিস বন্ধুরা দিয়ে দিতে লাগবে, যেটা দাঁতের জন্য ভীষণ ভালো। এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। সর্ষের তেল দাঁতকে চকচকে করতে কিন্তু সাহায্য করে। দাঁতের
মাড়িতে ইনফেকশন হলে সেই সমস্যাটাও দূর করতে সাহায্য করে সরিষার তেল। সেই সঙ্গে দাঁতের যদি উজ্জ্বল ভাব না থাকে সেই উজ্জ্বল ভাব, চকচকে ভাব ফিরিয়ে আনতে সাহায্য করে সর্ষের তেল। সর্ষের তেল আর লবঙ্গটাকে খুব ভালো করে আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমরা দিয়ে দেব বন্ধুরা কর্পূর। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূর। যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি সেটা কিন্তু দাঁতের জন্য আমাদের ভীষণ ভালো। আমি সামান্য পরিমাণে একটু কর্পূর এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম। কর্পূরটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আরও কিছু জিনিস আমরা দিয়ে দেব যেটা আমাদের দাঁতকে কালো ভাব দূর করতে সাহায্য করবে। সামান্য পরিমাণ একটু খাবার সোডা। খাবার সোডা কিন্তু বেশি পরিমাণে বন্ধুরা দেওয়া যাবে না, সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে এখানে খাবার সোডা বা বেকিং সোডা। খাবার সোডা আর বেকিং সোডা দিয়েও খুব ভালো করে এখানে দেখুন আমরা মিশিয়ে নিচ্ছি। যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই ঘরে থাকে, প্রত্যেকেরই সবসময় থাকে, আর প্রত্যেকটা জিনিসই আমরা কোনো না কোনোভাবে খেয়ে থাকি, ব্যবহার করি। তাই কোনো রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনা নেই। বন্ধুরা নির্দ্বিধায় এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। কিভাবে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি আমের এইভাবে পাতলা করে আমি কেটে নেব। এই দেখুন এইভাবে আমাদের পাতলা করে আমটাকে কেটে নিতে হবে। তারপর আমটাকে এইভাবে ভেতর থেকে আমি একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই দেখুন যাতে আমের রসটা খুব ভালোভাবে বের হয়। তারপর এই যে আমরা মিশ্রণটা তৈরি করে নিলাম এটাকে খুব ভালো করে লাগাবো। প্রত্যেক দিন করার প্রয়োজন পড়বে না, আপনারা পরপর 2-3 দিন করুন, তাহলেই দেখবেন আপনাদের দাঁত পুরো সাদা ধবধবে হয়ে যাবে। খুব ভালো করে আমের ওপরে এই মিশ্রণটাকে আমরা লাগিয়ে দিলাম। এবার আমরা কি করব, এর মধ্যে আপনারা চাইলে এটাকে নর্মালভাবেও ব্যবহার করতে পারেন, বা আপনারা যদি চান টুথপেস্ট সামান্য পরিমাণে একটু এর মধ্যে টুথপেস্ট নিয়ে নিন, আর টুথপেস্টটা দিয়েও ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। বন্ধুরা প্রাকৃতিক জিনিস ব্যবহার করা আমাদের প্রত্যেকেরই কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এই দেখুন আমি কিন্তু এখানে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। আপনারা একদিন তৈরি করে ফ্রিজে রেখে 2-3 দিনও ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু নষ্ট হয় না। এবার কি করব, ব্রাশের মধ্যে মিশ্রণটাকে খুব ভালো করে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। চলুন কিভাবে কোনটা অ্যাপ্লাই করব আমরা। ব্রাশের মধ্যে আমি এই মিশ্রণটা নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, দাঁতটাকে ধীরে ধীরে খুব সুন্দর করে আমাদের মাজতে হবে। আপনারা এটা 2 বার করে ব্যবহার করুন, রাতে ঘুমানোর আগে, এমনকি সকালবেলায় ঘুম থেকে উঠে। এইভাবে যদি 2-3 দিন 2 বার করে করেন দেখবেন আপনাদের দাঁত যে হলুদ হয়ে গেছে, পাথর জমে গেছে, সেই পাথরও খুব সহজেই দূর হবে, দাঁত সাদা ধবধবে হয়ে যাবে। আর যাদের দাঁত দিয়ে রক্ত বের হয়, পায়রিয়ার সমস্যা রয়েছে, তারা কি করবেন, মিশ্রণটা হাতের আঙ্গুলে নিয়ে নিন। হাতের আঙ্গুল দিয়েই আপনারা এইভাবে দাঁতটাকে পরিষ্কার করবেন, কারণ ব্রাশ ব্যবহার করলে সেখানে ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা এইভাবে আপনারা যদি ইউজ করেন আপনাদের দাঁত সাদা ধবধবে হয়ে যাবে। প্রথমে আমার দাঁতও কিন্তু পাথর জমে গেছিলো, হলুদ হয়ে গেছিলো, আর এটা ব্যবহার করে একদম লাইভ রেজাল্ট। বন্ধুরা যাদের মুখ থেকে কথা বলতে গেলে গন্ধ মানে বাজে একটি দুর্গন্ধ বের হয়, তারা এই যে আমের মধ্যে আমরা মিশ্রণটা নিয়েছি সেটা দিয়েই 1 মিনিট মতো পুরো দাঁতটাকে ঘষতে থাকবো। এটা দাঁত তো পরিষ্কার করবেই, সেই সঙ্গে কথা বলতে গেলে যে মুখ থেকে বাজে একটি দুর্গন্ধ বের হয় সেই দুর্গন্ধটাকেও দূর করবে। এটা আপনারা 1 মিনিট মতো ডলে নর্মাল জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিন, দেখবেন মুখ থেকে কথা বলতে গেলে আর কোনো রকম দুর্গন্ধ কিন্তু আপনাদের বের হবে না। বন্ধুরা প্রথমে কিন্তু আমার দাঁতেও এরকম কালো হয়ে পাথর জমে গেছিলো, যেটা দেখতে ভীষণ বাজে লাগতো। ব্যবহার করে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমাদের বাড়িতে যে এই ধরনের প্রেসার কুকারগুলো থাকে অনেক সময় দেখবেন এই যে
প্রেশার কুকারের হ্যান্ডেলটা দেখুন একেবারে ঢেলা হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় এই যে স্ক্রুপটা থাকে ঢেলা হয়ে যায়, বাড়িতে হয়তো স্ক্রুড্রাইভার থাকে না, তখন এইভাবে ঢেলা হ্যান্ডেল নিয়ে কাজ করতে খুব অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। অনেক সময় হয় যে খাবার বসাবো, দোকানে নিয়ে যাওয়াও সম্ভব নয়। তাই যদি কোনো রকম আপনাদের বাড়িতে স্ক্রুড্রাইভার না থাকে, এই যে হ্যান্ডেলটা আমাদের ঢেলা হয়ে গেছে, এটাকে আমরা ঘরোয়া উপায়ে টাইট দিয়ে নিতে পারি। প্রত্যেকের বাড়িতেই তালার চাবি থাকে, তালার চাবিও নিতে পারেন, কিংবা আপনারা নেল কাটারও নিতে পারেন। আমি দুটো দিয়েই দেখাবো। নেল কাটারের এই যে ভেতরের অংশটাকে এটা আমাদের খুলে নিতে হবে। দেখুন একদম সরু মতো একটা অংশ রয়েছে। এবার আমরা কি করব, এই যে স্ক্রুপটা রয়েছে এটাকে আমরা এইভাবেই এই দেখুন গোল ঘোরাতে থাকব। এইভাবেই যদি আমরা এটাকে গোল ঘোরাতে থাকি, তাহলে যেটা ঢিলা হয়ে গেছে, এইভাবেই দেখুন আমি সামনের যে স্ক্রুপটা রয়েছে এটাকে কিন্তু এইভাবে ঘুরিয়েই টাইট দিয়ে নিলাম। আরও একটি পদ্ধতি আছে চাবির সামনের দিকটা দেখবেন সরু হয়, সেটাকে দেখুন আমার পেছনের দিকটাও ঢেলা হয়ে গেছে। এই যে এই জায়গাটায় এইভাবে ঢুকিয়ে নেব, এইভাবে ঢুকিয়ে নিয়ে তারপর এটাকে আমরা এইভাবে গোল ঘোরাতে থাকব। এই যে, আর এই কাজটা যখন করবেন, যদি মোটা চাবি হয় তাহলে কিন্তু হবে না। দেখুন তাহলে আমি দুটো পদ্ধতি আপনাদের দেখালাম, যেটা একেবারে ঢেলা হয়ে গেছিল, কত সহজেই দেখুন একদম টাইট হয়ে গেল কোনো রকম স্ক্রুড্রাইভার ছাড়াই। ভালো লাগলে অবশ্যই যেটা আপনাদের সুবিধা হবে করে। ছুরি বটি ছাড়াই কিন্তু এখন খুব সহজেই আপনারা সবজি কেটে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আমরা যখন কোনো কিছু রান্না করি, এই ধরনের সবজিগুলো, বিশেষ করে এমন কিছু সবজি থাকে যে সবজির খোসাটা একদম পাতলা হয়, আর এই ধরনের সবজির খোসা আমরা যদি ছুরি বটি দিয়ে ছাড়াতে যাই, দেখবেন খোসার সঙ্গে কিন্তু আমাদের অনেকটা সবজি নষ্ট হয়ে যায়। তাই আপনারা ভুল করেও এই জাতীয় সবজিগুলোকে ছুরি বটি দিয়ে খোসা ছাড়াতে যাবেন না। এই যে দেখুন ঝিঙে, চিচিঙ্গা, মিষ্টি আলু, এর খোসাগুলো ভীষণ পাতলা হয়। এই জাতীয় সবজির খোসা ছাড়ানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন একটি ঢাকনা, বোতলের ঢাকনা বা এই ধরনের আলু ছুলনি। দেখুন আমি দুটো পদ্ধতি শেয়ার করব। এখানে আমি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। এই দেখুন বোতলের ঢাকনা দিয়ে যদি আমরা এইভাবে মিষ্টি আলুর খোসাটা ছাড়াই, দেখুন খোসার মধ্যে আমাদের একটুও কিন্তু সবজি নষ্ট হচ্ছে না। আর এইভাবে খোসা ছাড়ালে কত দ্রুত তাড়াতাড়ি দেখুন খোসাটা এখানে ছাড়ানো হয়ে যাচ্ছে, কাজটিও সহজ হচ্ছে। দেখুন তাহলে কত সহজেই এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম, আর খোসার মধ্যে আমাদের একটুও কিন্তু সবজি নষ্ট হলো না। এই দেখুন ঝিঙে, এই ধরনের সবজি যখন আমরা ছুরি দিয়ে বটি দিয়ে ছাড়াতে যাব, অনেকটা পরিমাণ কিন্তু খোসার সঙ্গে সবজি নষ্ট হবে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের আলু ছিলনি বা পিলার থাকে, এটার সাহায্যে যদি আমরা সবজির খোসাটা ছাড়াই, তাহলে কিন্তু খোসার মধ্যে দেখবেন আমাদের একটু সবজি নষ্ট হবে না। আর এইভাবে খোসাটা ছাড়ালে খুব পাতলা করেও সবজির খোসাটা ছাড়ানো হবে। এই দেখুন কতটা সহজভাবেই এখানে আমরা খোসাটা ছাড়িয়ে নিতে পারছি। তাহলে আপনারা এইভাবেও কিন্তু সবজির খোসাটা ছাড়িয়ে তারপর সবজি কাটেন। বা এমন কিছু নরম সবজি থাকে বন্ধুরা, যে সবজিগুলো এই দেখুন হাত দিলেই ভেঙে যাচ্ছে, আর এই সবজিগুলো কাটার জন্য আমাদের কোনো কিন্তু ছুরি বটির প্রয়োজন পড়ে না। কিভাবে চলুন দেখে নিই। এই দেখুন একটি হাতা নিয়ে নেবেন, হাতার সাহায্যেও কিন্তু আপনারা এই জাতীয় যে নরম সবজিগুলো আছে এইভাবে কেটে নিতে পারবেন। আমি বলছি না সব সময় কাটার জন্য, এমার্জেন্সি সময় বাচ্চাদেরকে আপনারা শেখাতে পারেন। অনেক সময় আমরা বড়রা থাকি না, বাচ্চারা কিন্তু ছুরি বটি ছাড়াও এই ধরনের নরম সবজিগুলো কেটে নিতে। সিলিন্ডারে অবশ্যই আপনারা একটি চামচ রেখে দিন, চমকে যাবেন চামচের ব্যবহার দেখলে। শেষ হলে আমাদের কিন্তু তখন নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে। অনেক সময় কি হয়, যাদের বাড়িতে বয়স্করা কেউ থাকে, গ্যাসের সিলিন্ডারের এই যে ক্যাপটা খোলা অনেক সময় খুবই কষ্টকর হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। একটি চামচ গ্যাসের সিলিন্ডারে, একটি চামচ অবশ্যই রাখুন। কেন আমরা গ্যাসের সিলিন্ডারে চামচ রাখবো চলুন দেখে নিই। এই যে গ্যাসের সিলিন্ডারের এই ক্যাপটা,
এটা অনেক সময় দেখা যায় শক্তি প্রেসারের প্রয়োজন পড়ে এটা খোলার জন্য। তা একটি চামচ যদি থাকে, চামচের হ্যান্ডেলটাকে গ্যাসের সিলিন্ডারের এই যে ক্যাপের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিন। এইভাবে চামচটাকে ঢুকিয়ে দিলেই এই দড়ি ধরে টানাটানি করতে লাগবে না, শক্তি প্রেসারের কোনো কিছুর প্রয়োজন নেই। এই দেখুন, হালকা করে টান দিলাম, কত সহজেই খুলে গেল গ্যাস সিলিন্ডারের ক্যাপটি। ভালো লাগলে টিপস ট্রাই করবেন। আপনাদের বাড়িতে যদি বয়স্ক মারা থাকে তাদেরকেও এই টিপসটি শিখিয়ে দেবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পলিথিন কিন্তু থাকেই। যখন আমরা সবজি বা ফল নিয়ে আসি দেখা যায় এই ধরনের পলিথিনগুলো পাই, আর এই ধরনের পলিথিনগুলোকে কোনো কাজেই আমরা ব্যবহার করি না। তো এই ধরনের পলিথিন ফেলে না দিয়ে সবজির পলিথিন বা ফলের পলিথিন, আমরা যখন কোনো কিছু কেনাকাটি করি জামা টামা, এই ধরনের শপিং পলিথিন পেয়েই থাকি। তো এই পলিথিনগুলো ফেলে না দিয়ে আমরা খুব সুন্দরভাবে একটি পাখা তৈরি করে নিতে পারি। এটা মাত্র 2 মিনিটেই তৈরি হয়ে যাবে, একটা টাকা পয়সাও আপনাদের খরচ করতে হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি একটি জামা কাপড় কেনার সময় যে পলিথিনগুলো পাই সেটা অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি। তারপর দেখুন, যে আমরা সবজি কিনি যে ধরনের পলিথিন হয় সেই পলিথিনগুলো এখানে আমি ইউজ করছি। আপনারা যদি কালারফুল বানাতে চান পাখাটা, তাহলে কালারফুল পলিথিন নেবেন, তাহলে সুন্দর একটি কালারফুল হাত পাখা তৈরি হয়ে যাবে। এখানে নর্মাল যে পলিথিনগুলো হয় সবগুলো পলিথিনে আমি এরকমভাবে ছোট টুকরো করে দেখুন কেটে নিয়ে এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের সাজিয়ে চারপাশ মানে চৌকো করে নিতে হবে, আর সমান যেন সব জায়গায় পলিথিনটা থাকে, কোথাও বেশি বা কোথাও কম না থাকে, এই জিনিসটা অবশ্যই আমাদের এখানে খেয়াল রাখতে হবে। দেখুন এইভাবে আমি চারপাশ সমান করে পলিথিনটাকে কিন্তু কেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এইভাবেও আপনারা আগে সবার প্রথমে সুন্দর করে এটাকে সাজিয়ে নেবেন। দেখুন এইভাবে আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সাজিয়ে ভালোভাবে নেওয়ার পর আরও একটি কাজ এখানে কিন্তু আমাদের করতে হবে। এই যে পলিথিনগুলো সাজিয়ে নিয়েছি, এবার আমরা কি করব, এখানে আমি নিয়ে নেব বন্ধুরা নিউজ পেপার। তার ওপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আয়রন গরম করে 1 থেকে 2 মিনিটের জন্য একটুখানি আয়রনটাকে এইভাবে চালাবো। তাহলেই কি হবে, আয়রনটা গরম হিটের কারণে আমাদের যে প্লাস্টিকটা আমরা দিয়েছি সেটা কিন্তু মোটা একটি শীট তৈরি হয়ে যাবে প্লাস্টিকের। এইভাবে এই দেখুন মাঝে মাঝে একটুখানি খুলে ওলট পালট করে, মানে দু সাইডেই এইভাবে গরম হিট দিতে হবে। গরম হিটের কারণে পলিথিনগুলো একটার সঙ্গে একটা পলিথিন জোড়া লেগে যাবে আর সুন্দর শীট তৈরি হবে। এবার আমি অর্ধেক করে মানে ভাঁজ করে নিলাম। আবারও আমি আয়রনটা দিয়ে দেখুন এইভাবে একটুখানি আয়রন করে নিচ্ছি, তাহলেই একদম আটকে গিয়ে মোটা একটা শীট তৈরি হয়ে যাবে আর খুলবে না। এই দেখুন এখানে তৈরি হয়ে গেছে স্কোয়ার শেপের একটি মোটা পলিথিনের শীট। এবার আমরা পাখা বানানোর জন্য, পাখার তো হাত পাখাতে হ্যান্ডেল লাগে, এর জন্য এখানে আমি একটি লাঠি ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যা থাকবে তাই আপনারা নিয়ে নেবেন। এখানে আমি যে লাঠিটা নিয়েছি সেই লাঠিটাকে দেখুন এইভাবে যে কোনো এক সাইডে রেখে আমি নিয়ে নিচ্ছি সুচ সুতোর সাহায্যে আমরা এটাকে ভালো করে সেলাই করে নেব। ভালো করে সেলাই করে নিতে হবে, তাহলে এটা খুলবে না আর এটা আপনাদের অনেক দিন টেকসই হবে, অনেক দিন এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। এইভাবেই খুব ভালো করে আমি একটু ধীরে ধীরে সেলাই করে নিচ্ছি। যেহেতু প্লাস্টিক শীটটা মোটা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তো একটু সময় দিয়ে এটাকে আমাদের ধীরে ধীরে সেলাই করে নিতে হবে। যখন পুরোটা আমাদের এইভাবে সেলাই করা হয়ে যাবে তখন আপনারা চাইলে এটাকে কিন্তু এইভাবেও ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু হাওয়াটা সুন্দর হবে। আর যদি চান একটু ডিজাইন করতে যাতে একটু দেখতে ভালো লাগে, এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ এখানে করতে হবে। সবার প্রথমে পলিথিনটাকে আমরা কি করব, গোল করে সামনের অংশটাকে এইভাবে কেটে নেব, তাহলে কি হবে শেপটা একটু সুন্দর হবে আর দেখতেও আমাদের ভালো লাগবে। আর একটু সুন্দর করার জন্য এখানে আমি একটু ডিজাইন করে দেব, মানে এই যে দেখুন এইভাবে একটু ট্রায়াঙ্গেল শেপ মতো করে আমি একটু কেটে নেব। আর এটাকে আমরা এইভাবে গোল করে ঘুরিয়েই কিন্তু পুরোটা পাশ কাটবো
তাহলে কি হবে, দেখতেও ভালো লাগবে আর হাওয়াও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন, এটা তৈরি করতে আমাদের কোনো রকম এক্সট্রা জিনিস কেনার প্রয়োজন পড়ছে না। আর অনেকটা যে সময় বা অনেকটা পরিশ্রমের ব্যাপার তাও নয়, 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনারা তৈরি করে নিতে পারবেন এরকম হাত পাখা। গরমকালে আমরা কম বেশি প্রত্যেকেই হাত পাখা কিনে থাকি, আর যদি নিজে হাতে তৈরি করেন সেই জিনিসটা কিন্তু আরও বেশি ভালো হয় আর ইউজ করতেও ভালো লাগে। এইভাবে আমি গোল করে ঘুরিয়ে দেখুন কেটে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে এখন। আর এটার হাওয়াটাও কিন্তু খুব ভালো হবে। তাই ভালো লাগলে আইডিয়াটি আপনারাও একবার অবশ্যই ট্রাই করে কিন্তু দেখবেন। নর্মাল ফেলে দেওয়া পলিথিন দিয়েই তৈরি হয়ে যাবে হাত পাখা। আর ভালো লাগলে আইডিয়াটি বন্ধুবান্ধবদের সঙ্গেও ছোট্ট আইডিয়াটি আপনারা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আশা করছি তারাও কিন্তু উপকার পাবে।